সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি পৌরসভা থেকে বঙ্গভবন। নিশ্চয়ই বুঝতে পারছেন কার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং যে মানুষটিকে নিয়ে আসলে বিরোধী দলের যারা থাকেন তারাও তার সম্পর্কে আসলে একটা কটু কথা বলতে বেশ বেগ পেতে হয় তাদেরকেও। সেই মানুষটার সৎ সাহসিকতা নেতৃত্বে বিএনপি গত 18 বছর ধরে একটা বৈরী পরিবেশের মধ্যে আন্দোলন করে আসছে। আজ তিনি রাষ্ট্রপতি হিসেবে, বাংলাদেশের অভিভাবক হিসেবে এবং প্রথম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে দুজন সংসদ সদস্য উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। সে দুজন হলেন আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন আখতারুজ্জামান বাচ্চু এমপি, সরকার দলীয় সংসদ সদস্য। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং ৩৫ বছর পর জাতীয় সংসদে, বাংলাদেশের জাতীয় সংসদে একটা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন হলো। মানে আমি প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। ভোট তো দিয়েছেন, পরে পরিসংখ্যানগুলো জিজ্ঞেস করব। আখতারুজ্জামান বাচ্চুকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই, প্রতিক্রিয়াটা জানতে চাই। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচিত, রাষ্ট্রপতিও এবার নির্বাচিত হলো, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশ আজকে 23তম রাষ্ট্রপতি পেলেন। এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে পেয়েছেন যিনি সর্বমহলে গ্রহণযোগ্য, একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সেই পৌরসভা থেকে শুরু করে, আপনি যেটা শুরুতে বলছিলেন, পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, প্রথমে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছেন, তারপর শিক্ষকতা, তারপর পৌরসভার চেয়ারম্যান, তারপর দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, তারপর জেলা বিএনপির সভাপতি থেকে শুরু করে, তারপর সংসদ সদস্য, তারপর প্রতিমন্ত্রী, তারপর এখন কিছুদিন আগে এই যে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ছিলেন এবং আজকে উনি রাষ্ট্রপতি হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে গ্যাজেট হয়েছে। আমরা সবাই ওনাকে অভিনন্দন জানিয়েছি। সংসদে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, সবাই ভোট দিয়েছেন। উনি আমাদের দলীয় সংসদ সদস্যদের বাইরেও স্বতন্ত্র যারা সংসদ সদস্য ছিলেন তাদের ভোট পেয়েছেন। তারপর চরমনায়ের পীর যে ইসলামী আন্দোলন, ওনাদের একজন সংসদ সদস্য ভোট দিয়েছেন। উনি আসলে সর্বমহলে গ্রহণযোগ্য। বাংলাদেশের যে দলের রাজনীতি করুক না, যে পেশার মানুষই বা যে শ্রেণীর মানুষই থাকুক না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই পছন্দ করেন এবং উনি একজন দীর্ঘ, আর কিন্তু ওনার মতো মানুষের নামে 111টি মামলা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। 11 বার জেল খেটেছেন, প্রায় 3 বছর জেল খেটেছেন, দিনের পর দিন রিমান্ড খেটেছেন। বাংলাদেশের এই যে মাফিয়া সরকারটি ছিল, সেই সরকারটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে বারবার জেলে পুরেছেন। এবং জেল থেকে যখন উনি বেরিয়েছেন, মানে উনি চলতে পারেন না, ফিরতে পারেন না, এবং ওনার ওজন এত কমে গিয়েছিল, শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে সেই অসুস্থতা কাটাতে পারেননি। ইতিমধ্যে উনি এই দায়িত্ব পালনের সময় আমাদের নেত্রী 6 বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেল খেটেছেন 6 বছর, এবং এই 6 বছরের মধ্যে অর্ধেক সময় ওনাকে নির্জন কারা প্রকোষ্ঠে রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকে আধুনিক বাংলাদেশ গড়ার, ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী ওনার মা সাবেক প্রধানমন্ত্রী মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে যিনি আজকে চলছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে যে সরকার আজকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলন, সংগ্রাম এবং দেশপ্রেমের একজন সবকিছুর সমন্বয়ে একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে রাষ্ট্রপতি নির্বাচন করে এদেশের মানুষের সর্বমহলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। এবং উনি এর আগে আমাদের যে সংসদীয় দলের মিটিং ছিল, আমাদের আজিজুল বারী হেলাল ভাই ছিলেন, সেই খুব স্বল্প বক্তব্য দিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। উনি আসলে কথাই বলতে পারেন না, খুব আবেগপ্রবণ ছিলেন, সারাক্ষণ অজরে কেঁদেছেন এবং উনি দোয়া চেয়েছেন
যেন এই দেশের এবং রাষ্ট্রের কল্যাণে উনি যেন কাজ করতে পারেন এবং এই মর্যাদা যেন রক্ষা করতে পারেন। সত্যি বাংলাদেশে একজন অসাধারণ এবং একজন দেশপ্রেমিক এবং একজন দেশের প্রশ্নে অবিচল একজন রাষ্ট্রপতি পেয়েছেন। একজন আমরা সবাই রাষ্ট্রপতি, ওনাকে একজন অভিনন্দন অভিভাবক জানাই। পেয়েছেন। অবশ্যই অভিভাবক পেয়েছেন। ওনাকে অভিনন্দন জানিয়েই আসলে আমরা শুরু করতে চাচ্ছিলাম, এবং সেই অভিনন্দনের যাত্রাতেই আমি আবারও চলে আসি আজিজুল বারী হেলাল এমপি আপনার কাছে। আপনার প্রতিক্রিয়া তো জানতে চাইবো, এবং বারবার আমরা বলছিলাম যে বাংলাদেশ এতদিনে একটা ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী পেয়েছে, যার ব্যক্তিত্বকে অনেকেই হয়তো বা অহংকারী বা রূঢ় আচরণ বলে অনেকেই মন্তব্য করছেন, কিন্তু আমরা সেটাকে তার ব্যক্তিত্ব হিসেবেই দেখতে চাই। এবং বাংলাদেশ আজকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতিও পেয়েছেন। আপনার প্রতিক্রিয়া, আপনি ভোট দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই, এবং পরবর্তীতে নিশ্চয়ই জানতে চাইবো যে এই যে বাড়তি ভোটগুলো পেয়েছেন তিনি, সেই ভোটগুলো সম্পর্কে আপনাদের মতামত সেটাও জানতে চাইবো। আজিজুল বারী হেলাল এমপি। ধন্যবাদ। দেখুন, ব্যক্তিত্ব বিষয়টা এটা ডিপেন্ড করে, এটা একটা রিলেটিভ ব্যাপার। কারো ব্যক্তিত্ব আপনি পছন্দ করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু জেনারেল যে কনসেপশন যে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একজন পপুলার ব্যক্তি, তার থেকে বড় বক্তব্য হলো যে আমাদের দেশে একটা সাংবিধানিক প্রক্রিয়া আমরা মেনটেন করলাম, যে সাংবিধানিক প্রক্রিয়া গত 17 বছর অ্যাবসেন্ট ছিল, এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতিও আমরা চালু করলাম, যে বিরোধী দল তাদের প্রার্থী দিল, সরকারি দল প্রার্থী দিল, সেখানে একটা ভোট যুদ্ধ বলা যাবে না, কারণ বাই ডিফল্ট বিএনপি এই নির্বাচনে জিতবে, যেহেতু তাদের আসন সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে যে একটা সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো, গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হলো, আর ব্যক্তিত্বের বিষয়ে যেটা বললেন সেটা হলো যে আপনি দেখবেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর যে সংকটে বা যে সংগ্রামে আমরা ছিলাম, যে সংকট, সংগ্রাম, সাফল্য সবকিছুর সাথে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জড়িত, এবং তিনি কিন্তু এই দেশে থাকা নেতাদের মধ্যে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন ইন অ্যাবসেন্স অফ বেগম খালেদা জিয়া, এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তিনি নির্বাসিত জীবনযাপন করতেন রাজনৈতিক প্রয়োজনে। সুতরাং সেদিক থেকে দেখবেন যে ফখরুল ইসলাম আলমগীর দেশের সংকটে, দলের সংকটে যেভাবে কাজ করেছেন, দেশের সংকটেও তিনি কাজ করতে পারবেন, সেই অভিজ্ঞতা তিনি লব্ধ হয়েছেন। এবং তিনি এখন কিন্তু আর বিএনপির রাষ্ট্র নেতা নন, তিনি এখন জনগণের নেতা এবং রাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি এখন আর বিএনপির রাষ্ট্রপতি না, বা আমাদের সকলেরই রাষ্ট্রপতি। আমরা যারা বিভিন্ন বিএনপি করি বা যারা বিএনপি করে না, সবারই রাষ্ট্রপতি তিনি। এইটাই তার ব্যক্তিত্বের মাধ্যমে তিনি সবসময় সেটাই বলেন। যেমন গতকালকে তিনি তার শেষ বক্তৃতায় আমাদের পার্লামেন্টারি মিটিংয়ে বলেছিলেন যে আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমরা এই কথা বলে বক্তৃতা শেষ করি, আমাদের যারা বিএনপি করি, এইটা আমি এখন আর বলতে পারবো না। এই যে একটা মানে অনন্য উদাহরণ সৃষ্টি করলেন যে রাষ্ট্র যে দলেরও ঊর্ধ্বে উঠতে পারে, ব্যক্তিও যে রাজনীতির ঊর্ধ্বে ওঠা সম্ভব হয় না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে উঠতে হয়, সেটাই ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করলেন। এবং নির্দ্বিধায় বলা যায় যে একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের রাষ্ট্রপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলেন। এখন আসুন ভোটের বিষয়। আমার হিসাব মতে 245টা ভোট আছে আমাদের, কিন্তু উনি পেয়েছেন কিন্তু 255টা পেয়েছেন, 10টা ভোট। এটা তো দেখেন, এটা তার পপুলারিটিটা এখানেই প্রমাণ হয়, তাই না? তার পপুলারিটি এখানেই প্রমাণ হয়। আর তাছাড়াও যদি আপনি আজকে বাংলাদেশ যদি রাষ্ট্রপতি শাসিত হতো, তারপরও দেখতেন যে বিএনপি যাকেই প্রার্থী করত তিনি জয়লাভ করতেন। কারণ এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, গত 17 বছর ধরেই আমরা জনপ্রিয়তা অর্জন করেছি। এবং দেখবেন বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আপনি দেখবেন, আপনি 1991 সালে বিএনপি পপুলার ভোটে সংসদে আসে, আবার একই সাথে রাষ্ট্রপতি নির্বাচনেও আপনার আব্দুর রহমান বিশ্বাসকে আমরা সংসদে ভোটে কিন্তু জয়লাভ করেছিল তিনি। এবং বিএনপি দেখবেন 2001 সালে একবার ক্ষমতায় আসছে, তখনও আপনার পপুলার ভোটে ক্ষমতায় আসছে। এবার আসলো
এই যে 26 সালে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা যতবারই ক্ষমতায় এসেছি, রাষ্ট্র ক্ষমতায়, বিএনপি নামক রাজনৈতিক দলটি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, আমরা আসেনি। 78 সালে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 79 সালে আমরা পার্লামেন্টারিয়ান সিস্টেমে ক্ষমতায় এসেছি, মানে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। দেখবেন বিএনপি ভোটবিহীন কখনো ক্ষমতায় আসেনি। সুতরাং যখনই জনগণের কাছে আপনি যাবেন, তখন জনগণ আপনার বিএনপিকেই ভোট দিবে। এবার যেহেতু আমরা আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সুতরাং এখানে জনগণের প্রতিনিধি হিসাবে এমপিরা ভোট দেয়। তা আমাদের যেহেতু ওই যে আমি বললাম বাই ডিফল্ট আমরাই জিতবো। এখন আপনি এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এখন একটা কথা বলতে পারেন, 70 আর্টিকেল যদি না থাকতো তখন কি হতো। এখন দেখেন 70 আর্টিকেল যদি না থাকতো, দ্যাট মিনস যেটা সংস্কার পরিষদ আপনার সংস্কার জুলাই চার্টারে যেটা বলা আছে যে আমাদের তিনটা, যেমন অর্থ বিল, তারপরে আপনার জরুরি অবস্থা, আর একটা হলো আপনার নো কনফিডেন্স, এই তিনটায় আমরা দলকে ভোট দেবো, আর সব আপনার স্বাধীনভাবে ভোট দিতে পারবো। এটা জুলাই চার্টারে, এটা যখন ইমপ্লিমেন্ট হবে। এখন পর্যন্ত 70 আর্টিকেল রয়েছে। আমি দেখলাম অনেকে বলার চেষ্টা করছে যে 70 আর্টিকেল থাকলে কি হতো। তাহলে দুইজন ব্যক্তি, ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ, তাই না? কর্নেল অলি আহমেদ মুক্তিযোদ্ধা, নো ডাউট, বাট nowadays he turn into রাজাকার, মানে মুক্তিযোদ্ধা টার্ন রাজাকার। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং তিনি 2001 সালে যখন বিএনপি আপনার নির্বাচন করে, জাতীয় সংসদ নির্বাচনে, তখন চট্টগ্রামে চন্দনাইশ এবং আপনার লোহাগড়া আসন, দুইটা আসন, কর্নেল অলি ভাই দুইটা আসনই চেয়েছিল সে। তিনি একটা ইলেকশন করবেন, তার স্ত্রী একটা ইলেকশন করবেন। কিন্তু আমাদের পার্টি যেহেতু তখন নির্বাচনী ঐক্য হয়েছিল আমাদের সাথে জামাত ইসলামের, আমরা জামাতকে একটা সিট দিয়েছিলাম। কেন দিলাম জামাতকে সিটটা? আমাদেরকে রাজাকার বললো, আমাদেরকে 71-এর সাথে আপোষকারী বললো এবং অনেক কথা বলে দল ভেঙে চলে গেল। যদি দুইটা নমিনেশন দিতাম তখন আমরা বলেছিলাম তাহলে উনি যেতেন না। কিন্তু তখন জামাত কিন্তু অন্য অন্য জায়গায় নমিনেশন পেয়েছে, সেই বিষয়ে তিনি কথা না বলে তার কাছে যখন তার সিটে যখন জামাতকে দেওয়া হলো, তিনি জামাতকে রাজাকার বললো, জামাতের বিরুদ্ধে বললো, বিএনপির সংগঠন ভেঙে চলে গেল। অর্থাৎ তিনি হলো একটা পার্মানেন্ট স্বার্থবাদী লোক, স্বার্থ যেখানে তিনি সেখানে। এখন দেখেন ঠিকই তিনি ক্যান্ডিডেট হলেন, যে জামাতকে তিনি রাজাকার বললেন, যেই জামাতের জন্য তিনি বিএনপি ছেড়ে চলে গেলেন, উনার বক্তব্য। এখন তিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করলেন, উনি জানেন, আপনি যেমন জানেন আমিও জানি, ও জানে যে বাই ডিফল্ট এখানে বিএনপি জিতবে, তারপরে উনি ক্যান্ডিডেট হলেন। কেন? ওই যে স্বার্থ, যে অন্তত জীবনের শেষ বেলায় বলতে পারবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলাম। এবং বিভিন্ন জরিপ সংস্থা তো মতলববাজি আছেই, যেটাই হোক না কেন আমরা এইটুক স্বার্থের জন্য। কিন্তু সুতরাং এইখানে যদি একটা প্রতিদ্বন্দ্বিতা হতো, 70 আর্টিকেল যদি না হতো, তারপরেও দেখতেন, অর্থাৎ আমাদের এমপি আমাদের 255টা ভোট পাইছিলাম না, এটা আরো বেশি হইতো। অন্যান্য ফ্লোর ক্রস করার মতো একটা সংস্কৃতি ছিল, কারণ দুইজন প্রার্থীর মধ্যে পপুলারিটি, আদর্শ, বিশ্বাসযোগ্যতা, রাষ্ট্রের প্রতি বিশ্বাসযোগ্যতা, যার দলীয় আনুগত্য নেই তিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবেন কি করে বলেন? যিনি আমাদের বিএনপির জন্মলগ্ন থেকে আছেন। এবং এখানে সবচেয়ে আরেকটা জিনিস অলিভাইয়ের জন্য, যে জামাতের মতো একটা রাজনৈতিক দল যাকে সারাদিন তিনি বকাবাদ্য করতেন, সেই দলকে তিনি একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার মতো প্রক্রিয়া তার নিজের জীবন উৎসর্গ করে গেলেন। তার নিজের মুক্তিযোদ্ধার জীবনটাকে তিনি সব অর্জনকে তিনি উৎসর্গ করে দিলেন সামান্য কিছুদিনের জন্য। তাকে লোক বলবে যে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন এইটুকের জন্য। এটা একজন সামান্য কিছু অর্জনের জন্য সবকিছু নিজেকে বিসর্জন দিয়ে, এখানে কোনো অর্জন নেই। দেখেন যে আপনি বলতে পারবেন যে আমি আই ওয়াজ দ্য ক্যান্ডিডেট অফ প্রেসিডেন্ট,
ডিউরিং দ্য ইলেকশন অফ 2020, এইটুকুই বলতে পারবো। ওই আমি প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হ্যাঁ, পরিচয় এরকম এইরকম টাইপের একটা একটা কিছু। বড় যে- আমি একটা বিরতি নিব, বিরতির পর এসে আসলে যে যেটাই হোক না কেন জনাব অলি যেহেতু একটা নমিনেশন তিনি কিনেছিলেন এবং একটা ভোট হয়েছে, ভোট হওয়ার মধ্য দিয়ে ওই যে আপনি বললেন যে আমরা সাংবিধানিক এবং একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে ফেরত যাচ্ছি, সেটি তো একটা প্রমাণ বটে, এটা তো একটা প্রমাণিত হলো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরি। ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আলোচনা করছি পৌরসভা থেকে বঙ্গভবন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা খুব যে সহজ ছিল তা তো নয়, কতখানি কঠিন ছিল। গত 18 বছরের শাসন, স্বৈরাচারের যে দমন পীড়ন, সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অভিভাবক হয়েছেন, 1 নম্বর নাগরিক হয়েছেন। আমরা আবারও আলোচনায় ফিরে আসতে চাই। আমি আখতারুজ্জামান বাচ্চু এমপি, আপনার কাছে এই সংগ্রামের গল্পটা জানতে চাই যে পৌরসভা আপনি বলছিলেন শুরুতেই শুরু করেছিলেন, এবং তার নামে যে পরিমাণ মামলা হয়েছে, এবং তিনি এই শারীরিক অবস্থায়, মানে তিনি এই বয়সে এতবার যাতায়াত করেছেন এই কারাগারে, সহজ ছিল না যাত্রাটা। আজকে আমরা বলছি, আনন্দিত হচ্ছি, কিংবা আমরা বলছি যে একজন রাষ্ট্র একজন সজ্জন মানুষকে অভিভাবক হিসেবে পেয়েছে, কিন্তু এর পেছনের গল্পটা তো এত সহজ ছিল না। না, মোটেই সহজ ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি দেখবেন উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন, তারপর তারপরে পরবর্তীতে উনি শিক্ষকতা পেশায় ফিরে গিয়েছেন পাশ করার পর। সেই শিক্ষকতা থেকে তারপর আবার রাজনীতি ফিরেছেন উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান নির্বাচনের মধ্য দিয়ে। তারপর উনি যখন গিয়েছেন তখন কিন্তু প্রতিকূল পরিবেশ ছিল। সেই এরশাদ বিরোধী আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তখন উনি বিএনপিতে যোগ দিয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তখন যেরকম একটা কঠিন সময় ওনাকে পাড়ি দিতে হয়েছে, ঠিক তেমনি এখনও এই যে তারপর উনি এই যে বিগত 17টি বছর উনি এত জেল জুলুম নিপীড়ন উনি সহ্য করেছেন, তারপরেও কিন্তু হিমালয় পাহাড়ের মতো অবিচল ছিলেন। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাসনে ছিলেন, নির্বাসনে থেকে আন্দোলন পরিচালনা করেছেন, হাজার হাজার নেতাকর্মীর সাথে কথা বলেছেন, দল পরিচালনা করেছেন। কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। উনি দেখেছেন প্রায়ই উনি এই আমাদের নেতাকর্মীদের কষ্টে কেঁদেছেন। অনেক সময় বক্তব্য দিতে গিয়ে উনি আবেগপ্রবণ হয়ে গেছেন যে আমাদের ছেলেরা ঢাকা শহরে রিক্সা চালায়, আমাদের 1,500-এর মতো গুম হয়ে গেছে, কত খুন হয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে, কিন্তু তারপরেও অনেকেই দলের সাথে মুনাফিকি করেছে, বেইমানি করেছে, অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছে। এই নিপীড়ন নির্যাতন নিষ্পেষণে অনেক সন্তান বা অনেক বাবা মা সন্তান হারা হয়েছেন, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছেন, অনেক বোন ভাই হারা হয়েছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিচল থেকেছেন। এই কঠিন এবং দ্রোহ পরিস্থিতিতেও উনি কিন্তু দলের দায়িত্ব পালন করে গিয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উনি যখন দায়িত্ব পালন করেছেন সেই সময়গুলো খুব সহজ ছিল না। তো কিন্তু উনি যে আমরা অনেক সময় দেখেছি অনেক আন্দোলনে যখন বিএনপির কর্মীদের উপর অত্যাচার চলছিল, কিংবা কোনো একটা মিছিল যাওয়ার কথা, কোনো একটা মিছিল বা কোনো একটা সমাবেশ হওয়ার কথা, তখন দেখেছি যে হয়তোবা পুলিশে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা একাই সেখানে বসে পড়তে দেখেছি, সেখানে একাই বসে সেখানে মানে বিদ্রোহ ঘোষণা করতে দেখেছি বা প্রতিবাদ করতে দেখেছি। মানে তার এই যে ব্যক্তিত্ব বা তার এই যে দলকে ভালোবাসার যেইটা, সেটা তো আসলে পুরো দেশটাকে শোষণ বা এক ধরনের ফ্যাসিজম মুক্ত করারই তো একটা বহিঃপ্রকাশ ছিল, এমন নয় কি? হ্যাঁ, এটা শুধু দলকে ভালোবাসা না, আপনি যথার্থই বলেছেন যে উনি শোষণ নির্যাতন এবং এই যে মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে উনি একজন সোচ্চার
একটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এবং আপনি যথার্থই বলেছেন, যখন দলীয় কার্যালয়ে আমাদের যখন মিটিং ছিল, চারিদিক থেকে পুলিশ যখন ঘিরে রেখেছে, এবং আপনি দেখবেন যে বিপ্লব নামে একজন পুলিশ অফিসার ছিল, ওনার সাথে কত রূঢ় আচরণ করেছেন। এরকম অসংখ্য বার এই ধরনের ঘটনা ঘটেছে। গতকালকে যখন আমাদের সংসদীয় দলের মিটিং ছিল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ওনার দলের জন্য ত্যাগ এবং দেশের ক্রাইসিসে এই কঠিন সময়ে ওনার যে দায়িত্ব পালনে সেটা স্মৃতিচারণ করতে গিয়ে উনি বলেছেন যে উনি এমনও সময় গেছে যে 28 অক্টোবরের কথা বলেছেন। সে 28 অক্টোবর চারিদিকে যখন এই গুলি টিয়ার সেল, যখন কাঁদনে গ্যাস, যখন সবকিছু কেউ তাকাতে পারছিল না, চোখ দিয়ে পানি পড়ছিল, অন্ধকার, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন এবং হরতাল ঘোষণা করেছিলেন। সেই মানুষটি আজকে রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রায়নের প্রশ্নে উনি অবিচল ছিলেন। এমন একজন মানুষকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেয়েছেন, যিনি কখনো আপোষের পথ বেছে নেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখানো পথে এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি অবিচল থেকে উনি সব সংকট এবং সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছে। তবে এবার একটা কথা আছে, আমি একটু হেলাল ভাইয়ের কাছে এই কথা জানতে চাই। এর আগে যে রাষ্ট্রপতিগুলো আমরা দেখেছি, যে উদাহরণ আমাদের সামনে সৃষ্টি করা হয়েছে, এবং আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। আজকে মহামান্য বলতে খুব ভালো লাগছে। তো সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কি ওই যে নজির আমরা দেখেছি বিগত সময়গুলোতে, সেই নজির ভেঙে আমরা চেয়েছি যে এবারের রাষ্ট্রপতি যিনি হবেন তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সঠিক দিক নির্দেশনা দিবেন, নয় প্রধানমন্ত্রী তাকে রুল করবে, এরকম নয়, এরকম রাষ্ট্রপতি আমরা চেয়েছিলাম। আপনার কি মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই জায়গাটাতে একেবারে পারফেক্টলি তার ভূমিকা পালন করতে পারবে? ছোট করে নিব, একদম ছোট করে নিব। ভালো সাংবিধানিক একটা পদ, এটা সাংবিধানিক পদ, এটা কোনো রাজনৈতিক পদ নয়, এটা একটা সাংবিধানিক পদ। এবং প্রধানমন্ত্রী পদটাও সাংবিধানিক, কিন্তু একই সাথে রাজনৈতিক। পার্থক্যটা এখানে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের, কিন্তু এখন আর তিনি রাজনৈতিক ঊর্ধ্বে উঠে গেছেন। আর প্রধানমন্ত্রী একই সাথে বাংলাদেশের সাংবিধানিক পদ, আবার তিনি রাজনীতিক, তাই না? তো এখানে আমাদের দুইজনেরই আপনার রুলস অফ বিজনেস একটা আছে, যে কার কি কাজ। হয়তো আমাদের জুলাই চার্টার যদি যখন বাস্তবায়ন হবে, তখন হয়তো এই যে ডিসপেনশনটা কাজের, তখন এটা আমরা উপলব্ধি করতে পারবো আসলে প্রেসিডেন্টের কি কাজ, প্রধানমন্ত্রী কি কাজ, এই পাওয়ারের যে ভারসাম্যের কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত আপনার আমাদের প্রেসিডেন্ট পদটা সাংবিধানিক এবং কথার কথা বলা যায় এটা সেরিমোনিয়াল পদ। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি একই ছাতার নিচে দেশের সংকটে কাজ করেছেন, এইখানে একটা ভালো কেমিস্ট্রি, একটা রসায়ন আমরা দেখতে পারবো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যে কার কোন ক্ষমতা। সেটার থেকে বড় জিনিস দেখা যাবে যে রাষ্ট্রের স্বার্থে আমরা দুইজনে ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক একইভাবে যাতে রাষ্ট্রীয় সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। দেখেন, একটা অর্জন কিন্তু আপনি বলতে পারবেন, এতদিন আমাদের 5ই আগস্ট হয়ে গেছে, সেই আজ থেকে কত প্রায় 2 বছর হয়েছে, তারও বেশি। ডক্টর ইউনূস এবং আমাদের এমনি 2 বছরে একটু বেশি হয়েছে। আমরা কিন্তু পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছিলাম না, কিন্তু আজকে আমরা একদম সাংবিধানিকভাবে আমরা ফ্যাসিস্ট মুক্ত হলাম না। এটা নিয়ে দ্বিমত আছে, সকল স্তরে হয়েছে কিনা সে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকবে। একটা বিরতি নিব, একটা বিরতি নিব। ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকে দর্শক সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার বিষয় পৌরসভা থেকে বঙ্গভবন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই যাত্রা নিয়েই কথা বলছিলাম আজ। এবং আমার সাথে আজিজুল বারী হেলাল এমপি আছেন, আখতারুজ্জামান বাচ্চু এমপি আছেন। দুজনেই আজকে ভোট দিয়েছেন তারা, এবং বিশাল ব্যবধান আসলে 255টি ভোট এবং তার এগেনস্টে 88টি ভোট। 10টি ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অবশ্যই জনপ্রিয়তার কারণে, এবং তার তিনি যে সজ্জন ব্যক্তি সেই বিষয়টি তো অনস্বীকার্য। আমি আসলে ফ্যাসিজমের বিষয়ে হেলাল ভাইকে থামিয়ে দিয়েছিলাম। আমি ওখান থেকে শুরু করতে চাই যে তিনি বলছেন যে ফ্যাসিস্ট মুক্ত হলাম, আমরা কি আসলে পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি কিনা একটু জানতে চাই। আসলে দেখেন, আমি এই উত্তর দেওয়ার আগে আরেকটু কথা বলি যে আপনি আজকে যে হেডলাইন রাখছেন পৌরসভা থেকে বঙ্গভবন, উনি কিন্তু পৌরসভার নেতা হওয়ার আগে উনি একজন ছাত্র নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বামপন্থী ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন, অর্থাৎ তারও একটা বর্ণাঢ্য ছাত্র রাজনৈতিক জীবন আছে। এখন কথা হলো যে কোনো দেশ বা কোনো সমাজ, কোনো রাষ্ট্র কি পুরোপুরি দূষণমুক্ত হতে পারে? বিশুদ্ধ রাষ্ট্র, বিশুদ্ধ সমাজ, বিশুদ্ধ সভ্যতা কখনো কি আপনি পৃথিবীতে পেয়েছেন? পাননি। তার মানে এই না যে বাংলাদেশ বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত হতে পারবে না। তার মানে এই না। ফ্যাসিস্ট মুক্ত হতে পারবে কিভাবে? আপনি যদি চিহ্নিত করতে পারেন যে আসলে সে ফ্যাসিস্ট। বক্তব্য হচ্ছে যে ওই কর্নেল অলি ভাই যেমন মুক্তিযোদ্ধার টার্ন ইন্টু রাজাকার, ফ্যাসিস্ট টার্ন ইন্টু এখন দেখি যে আপনার এই যে জুলাই যোদ্ধা। বিএনপিও তো হয়ে যাচ্ছে অনেকে, এরকম অনেকে অভিযোগও তো বিএনপি হয়ে আছে। যাচ্ছে, অনেকে এনসিপি হয়ে যাচ্ছে, অনেকে জামাত হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো সমাজের একটা রূপান্তর। এগুলো তো এই রূপান্তরের মাধ্যমে কি সমাজের রাজনৈতিক রূপান্তর ঘটে। মতাদর্শ বদল করা যায়? এইখানে আপনাকে চিহ্নিত করতে হবে যে আসলে কোন ব্যক্তিটি কখন কি কথা বলেছিল, কি কাজটা করেছিল। আমি তো আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে যদি 5ই আগস্ট হতে আরো দেরি হতো, হয়তো আজকে আপনার সেপ্টেম্বর, এটা হলো আগস্ট মাসের আজকে আপনার 20 তারিখ। এই 20 তারিখ যদি 5ই আগস্ট হলে এই 15 দিনে কিন্তু আপনি দেখতেন যে বর্তমানে যারা ওই যে জুলাই যোদ্ধা বা জুলাইয়ের আন্দোলন করছে, আমি বিএনপি, জামাত, জাতীয় আপনার এনসিপি সবাইকে উদ্দেশ্য করে, সব দলের কর্মী সমর্থক না, যারা শুভানুধ্যায়ী, আজকে সচিবালয় আছে, প্রশাসনে আছে, মিডিয়ায় আছে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্বমহিমায় আছে। যদি 5ই আগস্টটা 20 আগস্ট ঘটতো, তাহলে এই 15 দিনে এই সব লোকের চরিত্রটা আপনি দেখতে পারতেন। এবং 5ই আগস্টের আগ পর্যন্ত তাদের চরিত্রটা আপনারা দেখেছেন। 5ই আগস্টের পরে দেখলাম রাতারাতি ভোল পাল্টে তারা আমাদের জুলাই আন্দোলনকে সমর্থন করে কথা বলতে লাগলো। কিন্তু অতীত ইতিহাসটা তাদের ভালো না। এই চরিত্রের লোকজন এবং এই যে ফ্যাসিবাদের এই তল্পি বাহকরা বা যারা ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করতো, তারা সবখানে আছে, প্রশাসনেও আছে, আপনি পুলিশেও পাবেন, আপনি সবখানে পাবেন। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে আপনি পাবেন না। আপনার এই মিডিয়া পাবেন, এমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনেও পাবেন। এখন এইটাকে আমি দোষের বলবো কিভাবে? সমাজের রূপান্তর তো এইভাবে হয়, যদি সমাজ বিজ্ঞানী এটা ভালো করে বলতে পারবে। তবে চিহ্নিত করা উচিত যে আসলে কারা কখন কি বয়ান করেছিল আর এখন আপনি কি বয়ান করছেন। এই লোকগুলোকে আমরা দুমুখো সাপের সাথে তুলনা করতে পারি, যে বা দুধারী তলোয়ার, দুই পাশটাই কাটে, এটাই আপনি তুলনা করতে পারেন। তো এইটা নিয়েই সমাজ সভ্যতা এগিয়ে যায়। এটাকে আপনি চিহ্নিত করতে পারেন, এর বিরুদ্ধে প্রতিবাদটা জারি রাখতে পারেন, তাহলে হয়তো আমরা ফ্যাসিবাদের কাটার আঘাত থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু পুরো ওই যে ফ্যাসিস্টের যে রেখে যাওয়া অংশ, আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো করে বলতেন, তিনি যখন লন্ডন থেকে আসলেন বা আসার আগে তিনি বলতেন যে ফ্যাসিস্টের মাথা পালিয়েছে কিন্তু লেজ রয়ে গেছে। আমি তো মনে করি লেজের সাথে দেহেরও অনেক অংশ রয়ে গেছে। তারা এখন বিভিন্নভাবে মানে সেই আত্মগোপন না, আপনার খুব আপনার কেমোফ্লেস করে প্রশাসনে ঢুকছে, পুলিশে ঢুকছে, সাংবাদিকতায় ঢুকছে,
আপনার মিডিয়া জগতে ঢুকছে, পলিটিক্সে ঢুকছে, এবং আমরা দেখছি অনেক কিছু। তবে এটা ঠিক যে সমাজের যে রূপান্তর হয়, সমাজের যে ডিনামিক্স, এইখানে এগুলো অনেক সময় পৃথিবীর ইতিহাসটাই এরকম। রাসূল ইসলামের মক্কা বিজয়ের পরে আপনার যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, উনার ইন্তেকালের পরে সেই কাফেররা কিন্তু উমাইয়া খেলাফতও তৈরি করেছিল। যাই হোক, এটা একটা ধর্মীয় আলোচনা। এই পৃথিবীর ইতিহাসটাই এরকম। এর মধ্যে থেকে নিজেকে যতটা আপনি মানে গণতান্ত্রিক এবং সভ্যতার পক্ষে ধারণ করতে পারেন, এটাই আমাদের মেনে নিতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল এমপি আপনাকে। আখতারুজ্জামান বাচ্চু এমপি আপনার কাছে চলে যেতে চাই। ফ্যাসিজম আসলে একেবারে নির্মূল করা যায় না যতখানি আমরা আজিজুল বারী হেলাল এমপির বক্তব্যে আমরা বুঝতে পারছি, এবং আসলেও তো সবকে তো বাদ দেওয়া যাবে না। এটাই তো স্বাভাবিক। মাথা চলে গেছে, লেজ থেকে গেছে, লেজের সাথে কিছুটা দেহের অংশও থেকে গেছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্য, মানে এখন ঠিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সংসদে রয়েছে, সংসদের বাইরে রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর ঐক্য কি অনেক বেশি প্রয়োজনীয় না? এই ফ্যাসিজমের উত্থান যদি মানে আস্ফালন ঠেকাতে হলে তাদের তো রাজনৈতিক ঐক্যেরও প্রয়োজন আছে। আপনার কি মনে হয়? অবশ্যই। আপনার ধরেন একটা যে বিষয় আমি আপনাকে বলি যে রাজনীতি তো জনগণের জন্য, তাই না? তো আর যে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, এইভাবে আপনি পৃথিবীর কোনো দেশে, আমার মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে স্বজাতির উপর এইভাবে যখন একটা দেশ অন্য দেশ দখল করে তখন দেখা গেছে যে রক্তপাত হয়, কিন্তু নিজের দেশের মানুষের উপরে এভাবে নির্বিচারে গুলি, এইভাবে এত রক্তগঙ্গা আর মনে হয় না যে পৃথিবীর কোথাও এরকম হয়েছে। যারা এরকম করেছে তারা একেবারে মানবতা বিরোধী অপরাধ করেছে। এই প্রশ্নে, অন্ততপক্ষে ফ্যাসিবাদের প্রশ্নে, এই মাফিয়াদের প্রশ্নে আমাদের যত গণতান্ত্রিক রাজনৈতিক দল, মত, পথের মানুষ আছেন, সবার ঐক্য প্রয়োজন। তা না হলে এই ফ্যাসিজম যদি আবার ফিরে আসে বা কোনো কারণে বিভিন্ন মোড়কে, এখনো আজিজুল বারী হেলাল ভাই যেটা বলছিলেন, বিভিন্ন মোড়কে, বিভিন্ন মানে ছদ্মবেশে বা অনেকে আমরা চিনিও তাদেরকে, বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এখন আসলে এই জায়গাগুলো যে আমাদেরকে আস্তে আস্তে চিহ্নিত করে অ্যাড্রেস করতে হবে। যদি আমরা না করতে পারি, তাহলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব না। মাথা চলে গেছে, লেজ রয়ে গেছে বা দেহের রয়ে গেছে, তাদের দোসররা রয়ে গেছে। এটা তো আসলে রাষ্ট্রের প্রয়োজনে মানে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আসলে তা না হলে হবে কি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিন্তু একটি কথা বলেছেন, আপনি খেয়াল করবেন যে আমরা যে গতিতে এই যে 6 মাস সরকারের অবিস্মরণীয় সাফল্য, মানুষ অনেক সন্তুষ্ট। 6 মাসে যা আশা করে নাই, একটা যুদ্ধ অবস্থার মধ্যে অর্থনৈতিক ধ্বংসস্তূপ থেকে দেশটাকে ঘুরে দাঁড়ানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু উনি যে গতিতে চাচ্ছেন, উনি কিন্তু বলেছেন সেই গতিতে কিন্তু আমরা এগোতে পারছি না। কারণ এখনো ফেসিবাদের দোসররা, সুপ্ত গুপ্তরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা এখনো সেই জন্য সেই গতি আনাটা সম্ভব হচ্ছে না। তো আমি একটা জিনিস, তবে এটাও সঠিক যে অনেক জায়গায় রাতারাতি হয়তো পরিবর্তন মানে আমাদের আনা সম্ভব হচ্ছে না। আমরা জানার পরেও বা সরকার অনেক ক্ষেত্রে মানে দেখা গেছে যে রাইট প্লেসে রাইট ম্যানের আমাদের দেশে যোগ্য লোকের খুব ঘাটতি। আর এই দেশে আসলে সব রাষ্ট্রীয়, কেন আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যেরকম প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা দুজন, আমি একজন সংসদ সদস্য, আমার বড় ভাই আজিজুল বারী হেলাল একজন সংসদ সদস্য, আমরা যদি আমাদের নিজের অভিজ্ঞতা, আমি যদি আমার অভিজ্ঞতা বলতে যাই তাহলে বলা যাবে না। আসলে আমি যতই সৎ থাকি না কেন, কিন্তু যাদেরকে নিয়ে কাজ করব, এত অসৎ লোক রয়ে গেছে, এখনো দুর্নীতি। কিছুদিন আগে যে মহামান্য রাষ্ট্রপতি আজকে যিনি নির্বাচিত হলেন, উনি কিন্তু একটি বক্তৃতায় বলেছিলেন যে অনেক কিছুই পরিবর্তন হয় নাই, এখনো রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি রয়ে গেছে। সুতরাং উনি কিন্তু কম দুঃখে বলেন নাই। ওনার যে অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, এবং এই যে 6 মাসের যে ওনার যে অভিজ্ঞতা, উনি একটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবন ওনার সেই অভিজ্ঞতা থেকে উনি বলেছেন। সুতরাং আমরা আসলে বর্তমান সরকার আপনার নানান সীমাবদ্ধতা, এই দুষ্টচক্র, এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন, একটি ভঙ্গুর অর্থনীতি এবং ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রযন্ত্র নিয়ে সরকার
চেষ্টা করছে এই দেশটিকে একটি সুশাসন দিতে, মানবাধিকার দিতে, দেশের মানুষকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার চেষ্টা করছে। আমরাও সেই প্রত্যাশাতেই আছি এবং যেটা দিয়ে শুরু করেছিলাম, পৌরসভা থেকে বঙ্গভবন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহামান্য রাষ্ট্রপতির যে যাত্রা, সেই যাত্রা নিয়ে কথা বলছিলাম। এই যাত্রা আড়ালে অনেক অন্তরালেও আপনাদেরও অনেক অভিজ্ঞতার কথা আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আখতারুজ্জামান বাচ্চু এমপি এবং আজিজুল বারী হেলাল এমপি, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ পর্বটি, কারণ আজকে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন এবং নির্বাচিত রাষ্ট্রপতির অনুষ্ঠানটি করতে পেরে আসলে ভালো লাগছে। দেশ টিভির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই আজকের মতো। দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।